দুনিয়ার সবচেয়ে বড় অবৈধ মার্কেট হলো পর্নোগ্রাফি, যা দুনিয়ার কোটি কোটি বিকৃত রুচির মানুষের এক অবাধ অন্ধকার জগৎ। যে জগতে পণ্যের মতো কেনাবেচা হয় মানুষকেও, যে জগৎ ড্রাগের চেয়েও ভয়াবহ। কেননা ড্রাগ তো একবার বিক্রি হয়, কিন্তু একজন যৌনদাসীকে বারবার বিক্রি করা যায়। জেনে অবাক হবেন, সেই সব যৌনদাসীদের একটা বিরাট অংশই হলো শিশুরা, যাদের মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তুলে দেওয়া হয় মানুষরূপী হায়েনাদের হাতে, যারা এসব ফুলের মতো শিশুদের ছিঁড়ে ফুঁড়ে খায়। এসব বাচ্চাদের অনেকেই সার্ভাইভ করতে না পেরে মারা যায়, আর যারা সার্ভাইভ করে যায় তারা আজীবনের জন্য অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যায়। সেই রকম এক অন্ধকার জগৎ পর্দায় তুলে এনেছেন পরিচালক আলেয়ান্দ্রো গোমেজ মন্তেভের্দি। না, এটা ডিরেক্টরের মন গড়া কোনো ডার্ক থ্রিলার না, বরং চাইল্ড পর্নোগ্রাফির ইতিহাসে এক চরম সত্য ঘটনা। সেই অন্ধকার জগৎ থেকে আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। তাহলে আসুন দর্শক, শুনে আসি টিম ব্যালার্ড নামক একজন এজেন্টের রেস্কিউ অপারেশনের সত্য ঘটনা অবলম্বনে বানানো আমেরিকান ক্রাইম থ্রিলার সিনেমা সাউন্ড অফ ফ্রিডমের এক্সপ্লেনেশন। হন্ডুরাসের কোনো এক মফস্বলে ছোট্ট একটা ঘরে জীবনে অনেক বড় গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে আপন মনে গান গাইছিল রোসিও নামের একটি মেয়ে। হঠাৎ দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই যেন তার স্বপ্নকে সত্যি করার পথও খুলে গেল। দরজায় গিসেল নামের এক মহিলা দাঁড়িয়েছিল। সে রোসিওকে জানায় সে কোনো এক অনুষ্ঠানে রোসিওর গান শুনে মুগ্ধ হয়ে এখানে এসেছে। রোসিওকে সে মডেল বানানোর প্রস্তাব দেয়। অবুঝ রোসিও এরকম অফারে উৎসাহের সাথে রাজি হয়ে যায়। যদিও রোসিওর বাবা তখন বাড়ি ছিল না, তাই গিসেল বাবা না আসা পর্যন্ত বাড়িতেই অপেক্ষা করে। আর ততক্ষণে গিসেল যত রকমের সম্ভব রোসিওর কান ভাঙানি দিয়ে তাকে পুরো পটিয়ে ফেলেছে। রোসিওর বাবা রবার্তো আগিলার বাড়ি ফিরলে গিসেল তাকে নিজের পরিচয় দিয়ে বিস্তারিত খুলে বলে। গিসেল জানায় সে ডিসকভার ইয়োর ড্রিম নামক একটা প্রতিষ্ঠানের পরিচালক। সে আগিলারকে বোঝায় রোসিও বিনোদন জগতে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে, তাই তাকে সে একটা সুযোগ দিতে চায়। এমন সময় খেলতে খেলতে রোসিওর ভাই মিগেলও বাড়িতে ফেরে। ছেলেটির মিষ্টি চেহারা দেখে গিসেল তাকেও সিলেক্ট করে নেয়। রবার্তো আগিলার গিসেলের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং ছেলে মেয়েকে গিসেলের দেওয়া ঠিকানায় নিয়ে যায়। হয়তো ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ তিনি চোখের সামনেই দেখতে পাচ্ছিলেন, কিন্তু তিনি যে ছেলে মেয়েকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন তা এক মুহূর্তের জন্য ভাবেননি। যাই হোক, গিসেলের ঠিকানায় পৌঁছালে গিসেল বাচ্চাদের রুমের ভেতর ঢুকিয়ে নেয়। আগিলার ভেতরে যেতে চাইলে গিসেল তাকে জানায় এখানে যেহেতু বাচ্চাদের অডিশন নেওয়া হবে, তাই এখানে অভিভাবকদের অ্যালাউ নেই। আগিলার যেন সন্ধ্যা 7টার সময় এসে বাচ্চাদেরকে নিয়ে যায়। বাচ্চাদের আলিঙ্গন করে আগিলার ফিরে যায়। অডিশন রুমে রোসিওর মতো আরো অনেক বাচ্চাই সেখানে ছিল। গিসেল তাদের সবাইকে বিভিন্ন পোজ শিখিয়ে দেয়, সাজিয়ে গুছিয়ে ফটোশুট করায়। সন্ধ্যায় যখন আগিলার আবারও ফিরে আসে তখন সে হতভম্ব হয়ে যায়, কারণ গিসেলের অফিসে জনমানুষের চিহ্ন মাত্র নেই। সে বাচ্চাদের পাগলের মতো এদিক সেদিকে খুঁজে বেড়াতে শুরু করে। বাচ্চাদের রাস্তাঘাট, বাড়ির গেট থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা তো আমরা অনেক দেখেছি, কিন্তু এভাবে আপোষে এত ইজিলি বাচ্চাদের কিডন্যাপ করার ঘটনা সবাইকেই হকচকিয়ে দেয়। আগিলার তার বাচ্চাদের আর খুঁজে পায় না, কিন্তু তার মতো প্রতারিত অবহেলিত বাবা মায়েরা যাতে তাদের সন্তানদের ফিরে পায় সেই মিশন নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করছিল এজেন্ট টিম ব্যালার্ড এবং তার দল। তারা চাইল্ড পর্নোগ্রাফির সাথে জড়িত ওশেনস্কি নামের একজন লোকের উপর নজরদারি করছিল। ওশেনস্কি বাচ্চাদের ফটো এবং ডিটেলস তার ক্লায়েন্টদের সাথে শেয়ার করছিল। ঠিক এই সময় টিম ব্যালার্ড এবং তার সহকর্মী লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে গ্রেফতার করে। লোকটার বাড়ি থেকে তারা অনেক এভিডেন্সও কালেক্ট করে। সেসব এভিডেন্সের মাঝে এমন অনেক বিকৃত তথ্য ছিল যা সহ্য করতে না পেরে টিমের সহকর্মী ক্রিস জানিয়ে দেয় সে আর এই মিশন চালিয়ে যেতে পারছে না। এসব পেডোফাইল মানে যারা শিশুদের প্রতি যৌন আগ্রহী, তাদের নিকৃষ্ট কাজকর্মগুলোকে আর মেনে নেওয়া যাচ্ছে না। টিম জানায় সে এখন পর্যন্ত 288 জন পেডোফাইলকে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু খুব বেশি ভিকটিম শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি। হয়তো বাচ্চাদের অধিকাংশই আমেরিকার বাইরে রয়েছে, তাই তাদের উদ্ধার করা সম্ভব হয় না। কিন্তু এবার তারা সব পেডোফাইলদেরকে টার্গেট করবে এবং এই অন্ধকার জগৎটাকে ধ্বংস করে দেবে। যদিও ক্রিস এতে তেমন আগ্রহী হয় না, সে নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেছে, তাই হতাশার ভঙ্গিতে চলে যায়। অফিসে ফিরে টিম এভিডেন্স গুলোর রিপোর্ট তৈরি করছিল। এভিডেন্সের ভিডিওগুলো দেখার সময়ে বাচ্চাগুলোর দুর্দশা দেখে
টিমের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। সে একটা প্ল্যান বানায়। সে ওশেনস্কিকে তার এই মিশনে ব্যবহার করবে এবং তার মাধ্যমেই অন্যদের কাছে পৌঁছাবে। টিম সোজা ওশেনস্কির কাছে চলে যায় এবং তাকে বাইরে এনে বোঝায় সেও তার মতো একজন পেডোফাইল। সেও বাচ্চাদের সান্নিধ্য পছন্দ করে। যদিও ওশেনস্কি এত সহজেই টিমের কথা বিশ্বাস করে না। স্বাভাবিকভাবেই সে প্রথমে টিমকে সন্দেহ করে, কিন্তু টিম তাকে কথার ছলে যথাসাধ্য ম্যানিপুলেট করে এবং তার বিশ্বস্ত হয়ে ওঠে। টিম ওশেনস্কির আরো বিশ্বস্ত হয়ে ওঠে যখন সে ওশেনস্কিকে ছাড়ানোর ব্যবস্থা করে। যদিও ব্যাপারটা মোটেও সহজ ছিল না। টিম যখন তার বস অর্থাৎ কমিশনারকে প্ল্যানের ব্যাপারে জানায়, তখন তিনি ওশেনস্কিকে ছাড়ার ব্যাপারে মোটেও রাজি ছিলেন না। কিন্তু টিমের কনফিডেন্স দেখে তার উপর ভরসা করে ওশেনস্কিকে ছাড়ার ব্যবস্থা করে দেন এবং 7 দিনের সময় দেন। টিম যেন এই 7 দিনের মাঝেই তার কাজ সম্পন্ন করে এইরকম শর্ত জুড়ে দেন। টিম ওশেনস্কিকে ছাড়িয়ে নিজের গাড়িতে করেই বাসায় নিয়ে যায়। এরপর কফি খাওয়ার ছলে ওশেনস্কিকে সে নিজের প্রয়োজনের কথা জানায়। টিম ভরসা দেয় ওশেনস্কির নামে যত কঠিন কেসই লাগানো হোক না কেন সে সব সামলে নেবে, কিন্তু এই সাহায্যের বিনিময়ে তাকে একটা কিউট বাচ্চা জোগাড় করে দিতে হবে। ওশেনস্কিও টিমের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং নিজের কাজে লেগে পড়ে, কিন্তু সে এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি টিমের লোকেরা তার উপর নজর রাখছে। ওশেনস্কি বাচ্চার জন্য অন্য একজন লোকের সাথে ডিল করে যে টিমের জন্য বাচ্চার ব্যবস্থা করে দেবে। এরপর ওশেনস্কি টিমের সাথে রেস্টুরেন্টে দেখা করে এবং একটা বাচ্চার ফটো দেখায় যাকে টিমের জন্য আগামীকাল মেক্সিকো থেকে নিয়ে আসা হবে। কাকতালীয়ভাবে বাচ্চাটি হলো মিগেল। মিগেলের কথা আপনাদের মনে আছে তো? ওই যে গিসেল রোসিও আর তার ভাই মিগেলকে মডেল বানানোর নাম করে কিডন্যাপ করেছিল। এই ফটোটি সেই মিগেলেরই। টিমের মুখে হাসি ফুটে ওঠে। তার অর্ধেক কাজ হয়ে গিয়েছে। সে মেক্সিকোর শিশু পাচার চক্রের ক্লু পেয়ে গিয়েছে, তাই ওশেনস্কিকে তার আর প্রয়োজন নেই। রেস্টুরেন্টে আগে থেকেই পুলিশ মোতায়েন করা ছিল। তারা ওশেনস্কিকে আবারও গ্রেফতার করে এবং তার যথাযোগ্য স্থান জেলখানাতে নিয়ে যায়। এদিকে টিম তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে ইউএস মেক্সিকোর বর্ডারের উদ্দেশ্যে। তারা সব গাড়ি তল্লাশি নিতে শুরু করে। একসময় মিগেলকে নিয়ে ওশেনস্কির সাথে দেখা করা সেই লোকটিও এসে পড়ে। টিম তাকেও গ্রেফতার করে এবং মিগেলকে রেস্কিউ করে। টিম মিগেলকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম টেডি বিয়ার। অন্ধকার জগতে এটিই তার ছদ্মনাম ছিল। টিম সেটি বুঝতে পেরে তাকে তার আসল নাম জিজ্ঞেস করে। তখন মিগেল তার আসল নামটা জানায় যে তার নাম মিগেল আগিলার। এরপরে টিম তাকে চাইল্ড কেয়ারে নিয়ে যায়। ডাক্তার চেক আপের পরে জানায় মাত্র 2-3 দিন আগেও বাচ্চাটার সাথে যৌন নিপীড়ন করা হয়েছে। তার ওপরে চলেছে পাশবিক নির্যাতন। টিম মিগেলের সাথে একটু ফ্রি হবার চেষ্টা করে যাতে সেই চক্রটির ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারে। সে মিগেলকে খেতে নিয়ে যায় এবং টুকটাক গল্প করে। এতে বাচ্চাটিরও তার প্রতি ভরসা জন্মায়। টিম মিগেলের সাথে আরো ঘনিষ্ঠ হবার জন্য তাকে বলে, আমারও ঠিক তোমার বয়সী একটা ছেলে আছে, ওর নাম ক্যালেন, আর আমার নাম হচ্ছে টিম ব্যালার্ড। তবে তুমি চাইলে আমাকে তিমোতেও নামেও ডাকতে পারো। তিমোতেও নামটা শুনে মিগেল খুব অবাক হয়ে যায়। সে তার গলা থেকে একটা চেইন খুলে টিমকে দেয় এবং বলে, এই লকেটে আপনার নাম লেখা আছে। আমার বোন এটা আমাকে দিয়েছে। আপনি তো হারিয়ে যাওয়া বাচ্চাদের উদ্ধার করেন, তাই না? তাহলে তো আপনি আমার বোনকেও উদ্ধার করতে পারবেন। প্লিজ আমার বোনকে বাঁচান। চেইনের লকেট এবং মিগেলের কথা শুনে টিম কিছুক্ষণের জন্য খুব অবাক হয় এবং হতবাক হয়ে যায়। এরপর বিস্ময় কাটিয়ে জিজ্ঞেস করে, তোমার বোন কোথায়? তখন মিগেল জানায় সেদিন গিসেল তাদেরকে মডেল বানানোর কথা বলে একটা গাড়িতে করে অনেক দূরে নিয়ে যায়। এরপরে একটা বজ্জাত লোকের সাহায্যে জোর করে একটা কন্টেইনারে সবাইকে তুলে দেয়। তারা ভয়ে আতঙ্কে সাহায্য চেয়ে অনেক আর্তনাদ চিৎকার চেঁচামেচি করে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। তাদের জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হয়। কন্টেইনারের দরজা খোলার আগে বিপদ টের পেয়ে রসিও তার গলার চেইনটি মিগেলের গলায় পরিয়ে দেয়, যেটি রসিওর বাবা তাকে দিয়েছিল। রসিও মিগেলকে সাবধান করে দেয় কোনোভাবেই যেন সে চেইনটা না হারায়। তখনই কন্টেইনারের দরজা খুলে যায়। বাচ্চাগুলোকে লাইন ধরে দাঁড় করিয়ে একজন লোককে নিয়ে আসা হয়। এই কাজে নেতৃত্ব দিচ্ছিল গিসেলের অ্যাসিস্ট্যান্ট ফুয়েগো। যাই হোক, লোকটা বাচ্চাদের মধ্য থেকে মিগেলকে পছন্দ করে, তাই মিগেলকে জোর করে অজ্ঞান করে সেই লোকটার গাড়িতে তুলে দেওয়া হয়। যদিও রসিও বাধা দিচ্ছিল, সে কিছুতেই তার ভাইকে নিয়ে যেতে দেবে না, কিন্তু ফুয়েগো তাকে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। লোকটা ফুয়েগোকে মিগেলের মূল্য পরিশোধ করে নিয়ে চলে আসে। এরপর মিগেলকে এটা সেটা বুঝিয়ে নানান প্রলোভন দেখিয়ে শান্ত করে এবং প্লেনে করে আরেক দেশে নিয়ে যায়। সেখানে লোকটা তাকে এক মহিলার কাছে নিয়ে গিয়ে টেডি বিয়ার নামে পরিচয় করিয়ে দেয়। মিগেল অনেক দিন ধরে সেই মহিলার কাছেই নিপীড়িত হতে থাকে। এরপরে তাকে আবারও আরেক জায়গায় বিক্রি
তল্লাশির জন্য নিয়ে আসা হয়। আর এরপরেই তো মেক্সিকান বর্ডারে সেই লোকটা মিগেলকে সহ টিমের কাছে ধরা পড়ে যায়। তাই মিগেলও জানে না তার বোন এখন কোথায় আছে। মিগেল করুণ গলায় টিমকে জিজ্ঞেস করে এখন কি তারা তার বোনকেও এইভাবে নির্যাতন করবে। টিম ভরসা দেয় সে তার বোনকে উদ্ধার করে আনবে। টিম মিগেলকে তার বাবার কাছে পৌঁছে দেয়। চলে যাবার আগে মিগেল কৃতজ্ঞতা স্বরূপ তার চেইনটা টিমকে দিয়ে যায় এবং জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। টিম এবার জেদ ধরে যা কিছুই হোক পুরো চক্রটাকে সে শেষ করেই ছাড়বে। সে বর্ডারে গ্রেফতার করা লোকটাকে জেরা করা শুরু করে এবং নানান ভয়ভীতি দেখায়। টিম তাকে ম্যানিপুলেট করে, দেখ ভাই যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর বিচি দুটো কেটে ফেলা হবে, তখন বাকিটা জীবন ফার্ম গেটে হাততালি দিয়ে ভিক্ষা করে কাটাবি। লোকটা এবার ভয় পেয়ে যায় এবং সব স্বীকার করে নেয়। সেই সাথে গিসেলের একটা স্কেচও তৈরি করে দেয়। টিম স্কেচটা কলম্বিয়া দূতাবাসকে পাঠানোর নির্দেশ দেয়। টিম নিজেও এই কেসে ক্যাপ্টেন হোর্হে নামের এক বন্ধুর সাহায্য চায় যে কলম্বিয়াতেই থাকে। কিন্তু অনেক জিজ্ঞাসাবাদের পরেও টিম রোসিওর ব্যাপারে কোনো ইনফরমেশন পায়নি। পাবেই বা কিভাবে? রোসিও তখন কোনো এক পাষণ্ড মাতালের কামনা মেটাতে নিজের অস্তিত্বের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। টিম কমিশনারের সাথে রোসিওর ব্যাপারে আলোচনা করে। তার ধারণা রোসিও কলম্বিয়াতে আছে, কিন্তু কমিশনার টিমকে জানায় এটা কলম্বিয়ার ঝামেলা, তাই তাদেরকেই সামলাতে দেওয়া উচিত। তারা হোমল্যান্ড সিকিউরিটির এজেন্ট। তারা চাইলেও অফিসিয়ালি কলম্বিয়াতে গিয়ে হন্ডুরাসের কোনো বাচ্চাকে রেস্কিউ করতে পারবে না। কিন্তু টিম বরাবরের মতোই জেদ ধরে বসে থাকে। সে রোসিওকে উদ্ধার করবেই। শেষে বাধ্য হয়ে কমিশনার তাকে আনঅফিসিয়ালি কলম্বিয়াতে যাওয়ার অনুমতি দেয়। কমিশনার জানায় সে ডিসিকে জানাবে যে টিম ট্রেনিং সেমিনারে যাচ্ছে। সেই সাথে কমিশনার তার ব্যক্তিগত তহবিল থেকে $10,000 অনুদানও দেয়। টিম তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে কলম্বিয়ার উদ্দেশ্যে পাড়ি জমায়। টিম কলম্বিয়ার কার্তাহেনাতে গিয়ে পৌঁছায়। সেখানে তার বন্ধু হোর্হে তাকে রিসিভ করে ভ্যাম্পিরো নামের এক লোকের কাছে নিয়ে যায়। ভ্যাম্পিরো এক অদ্ভুত ধরনের মানুষ। সে নিজে নানান অপরাধ কর্মে জড়িত। নর্মালি সে কালো টাকা সাদা করার ব্যবসা করে। দীর্ঘদিন জেলও খেটেছে। কিন্তু এসবের মাঝেও সে খুব পুণ্যের একটা কাজ করে, আর তা হলো সে তার অবৈধ টাকাগুলো দিয়ে অসহায় বাচ্চাদের কিনে এবং তাদের মুক্ত করে দিয়ে নতুন জীবন দান করে। তাই সাহায্যের জন্য তারা ভ্যাম্পিরোর কাছে এসেছে। ভ্যাম্পিরোর সাথে তাদের বেশ ভালোই গল্প জমে ওঠে। নিজেদের মাঝে বোঝাপড়া শেষ হলে ভ্যাম্পিরো জানায় রোসিও হয়তো এখন মস্কো, ব্যাংকক অথবা লস অ্যাঞ্জেলেসও থাকতে পারে। রোসিওর ব্যাপারে সঠিক ইনফরমেশন দিতে না পারলেও ভ্যাম্পিরো সেই মহিলার ইনফরমেশন ঠিকই জানে, যার স্কেচ টিম হোর্হের কাছে পাঠিয়েছিল। অর্থাৎ ভ্যাম্পিরো গিসেলের কথাই বলেছিল। ভ্যাম্পিরো জানায় এরা খুব বড় একটা চক্র। এরা বড় বড় প্রলোভন দেখিয়ে সেন্ট্রাল আমেরিকা থেকে বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের দেহ ব্যবসায় লাগিয়ে দেয়। ভ্যাম্পিরো গিসেলের অরিজিনাল ফটো দেখে তাকে মিস কার্তাহেনা নামে সম্বোধন করে। আদৌতে গিসেল বা মিস কার্তাহেনা কোনোটাই মহিলার আসল নাম না। তার আসল নাম হলো কাত্তি হুয়ারেস। সে জায়গা বুঝে নিজের ছদ্মনাম ব্যবহার করে। মহিলা অত্যন্ত চালাক, তাই তার আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এমনকি কলম্বিয়ার বাইরে যাওয়ারও রেকর্ড নেই। অথচ এত বড় একটা চক্র সে সামলাচ্ছে। টিম ভ্যাম্পিরোকে বলে কাত্তি হুয়ারেসের সাথে তার একটা মিটিং এর ব্যবস্থা করতে। টিমকে যেন এক কামুক, মাতাল, ধনী আমেরিকান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে লালসা মেটাতে ছোট বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ভ্যাম্পিরো জানায় মহিলার সাথে এত ইজিলি দেখা করা যায় না। মহিলা শুধুমাত্র তার ক্লোজ সহকারীদের সাথেই দেখা করে, যাতে সে সব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারে। টিম ভাবনায় পড়ে যায় এখন সে কি করবে। অবশেষে তার মাথায় একটা আইডিয়া আসে। আসলে সে ইন্টারনেটে একজন আমেরিকান এক্সিকিউটিভের নিউজ খুঁজে পায় যে থাইল্যান্ডে চাইল্ড সেক্স ক্লাব চালাতো। টিম সেখান থেকেই আইডিয়াটা পায় এবং ভ্যাম্পিরোকে জানায় সেও একটা সেক্স ক্লাব বানাতে চায়। সে যদি এই কাজটা করে তাহলে খুব সহজেই সে কাত্তি হুয়ারেসের সান্নিধ্য পেয়ে যাবে। শুধু কাত্তি হুয়ারেসই না, বরং ক্লাবের জন্য বিপুল সংখ্যক বাচ্চা কেনার নাম করে পুরো চক্রেরই সে নাগাল পেয়ে যাবে। আর এই হোটেল বা ক্লাব বানানোর জন্য সে একজন বিনিয়োগকারীকেও পেয়ে গিয়েছে, যার নাম পাবলো দেলগাদো। বিপুল সম্পত্তির মালিক এই লোক। সে আগেও টিমকে দুটো মিশনে সাহায্য করেছে। তার ধারণা এবারও লোকটা তাকে সাহায্য করবে। এরপরে টিম ভ্যাম্পিরোকে অনুরোধ করে এমন কাউকে খুঁজে বের করতে যে তাদের প্রস্তাবটি কাত্তি হুয়ারেস পর্যন্ত পৌঁছে দিতে পারবে। ভ্যাম্পিরো ক্যালাকাস নামের একজন শিশু পাচারকারীর সাথে দেখা করে এবং টিমের কাছে নিয়ে আসে। তারা একটা সেক্স হোটেল বানাতে চলছে, যেখানে 24 ঘন্টাই সার্ভিস দেওয়া হবে। হোটেলটা হবে খুবই উচ্চবিত্তদের জন্য, যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইচ্ছে মতো শারীরিক সুখ নিতে পারবে। ক্লায়েন্টদের ভিন্ন মাত্রার বিনোদন দিতে শুধুমাত্র কম বয়সী শিশুদেরই এখানে রাখা হবে। তাই তাদের অসংখ্য কম বয়সী শিশু যৌনদাসীর প্রয়োজন।
ক্যালাকাস খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করে তাদের কতটি বাচ্চা লাগবে। তখন টিম জানায় তাদের মিনিমাম 50 থেকে 60 জন বাচ্চা লাগবে। ক্যালাকাস বলে কারো একার পক্ষে এতগুলো বাচ্চার যোগান দেওয়া সম্ভব না। তখন টিম বলে তার শুধু বাচ্চা পেলেই চলবে, কার কাছ থেকে বা কতজনের কাছ থেকে বাচ্চা ম্যানেজ করবে তাতে কিছুই যায় আসে না, এটা সম্পূর্ণ ক্যালাকাসের ব্যাপার। ক্যালাকাস লোভে পড়ে টিমের দেওয়া টোপটা গিলে নেয়। এরপর শুরু হয় আসল খেলা। ক্যালাকাস বেরিয়ে পড়ে বাচ্চা সংগ্রহের জন্য। তার পেছনে হরহেও ফলো করে বেরিয়ে পড়ে। ক্যালাকাসের ওপরে ফুল টাইম নজরদারি শুরু হয়। ক্যালাকাসও একে একে বাচ্চা পাচারকারী চক্রের বিভিন্ন লোকদের সাথে দেখা করতে শুরু করে। এক পর্যায়ে সে ফুয়েগো এবং কার্তিহুয়ারেসের সাথেও দেখা করে। খেলা ততক্ষণে বেশ জমে উঠেছে, কিন্তু হঠাৎ ঝামেলা বাঁধে কমিশনারের ফোন পেয়ে। কমিশনার টিমকে বকাঝকা শুরু করে, কারণ কয়েকদিন পেরিয়ে গেলেও ইনভেস্টিগেশনের এখনো কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। উপর মহলকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। তাই তিনিও হাত গুটিয়ে নেন এবং নির্দেশ দেন টিম যেন ইনভেস্টিগেশন বন্ধ করে দেশে ফিরে আসে। টিম এবার বেশ হতাশ হয়। টিম হতাশ হয়ে ভ্যাম্পিরোর সাথে ক্লাবে এসে ড্রিঙ্ক করছিল। তখন সে কথার ছলে ভ্যাম্পিরোকে জিজ্ঞেস করে তার যা টাকা পয়সা তাতে তো সে চাইলেই সমুদ্রের ধারে অভিজাত বাড়ি বানিয়ে আরাম আয়েশ করে কাটিয়ে দিতে পারত, কিন্তু সে বিলাসিতা ছেড়ে বাচ্চাদের উদ্ধার কাজে জড়িয়ে পড়ল কেন? তখন ভ্যাম্পিরো জানায় একসময় তার সমুদ্রের ধারে বিশাল ফ্ল্যাট ছিল। একবার জেল থেকে ফিরে এসে সে উদাস হয়ে পড়ছিল, কিছুই ভালো লাগতো না। একদিন বার থেকে মদ খেয়ে মাতাল হয়ে বের হবার সময় 20 থেকে 25 বছর বয়সী একজন যৌনকর্মীকে সে দেখতে পায়। এরপর তাকে বাড়িতে এনে কাজ শেষ করে বিল মিটিয়ে দেয়। মেয়েটা যখন জুতা পরছিল তখন ভ্যাম্পিরো তার পায়ের দিকে খেয়াল করে দেখতে পায় মেয়েটির নখে বিড়ালের মুখ পেইন্ট করা। ভ্যাম্পিরো অবাক হয়ে মেয়েটির মুখের দিকে তাকায়। যখন তাদের চোখাচোখি হয় তখন সে বুঝতে পারে মেয়েটি মোটেও 20-25 বছর বয়সী না, বরং মাত্র 14 বছর বয়সী একটা কিশোরী। সে 6 বছর বয়স থেকেই দেহ ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। ভ্যাম্পিরো এক মুহূর্তের জন্য যেন মেয়েটির অন্তরটাও দেখে ফেলল। সেখানে শুধু দুঃখ, কষ্ট আর বিষাদে ভরা। তবুও দুঃখ লুকিয়ে মেয়েটির মুখ হাসিতে ভরেছিল। এই ব্যাপারটা ভ্যাম্পিরোর মনে প্রচুর আঘাত করে। সুনামির মতো একটা ঢেউ এসে ভ্যাম্পিরোর বিবেককে নাড়িয়ে দেয়। তার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় এবার থেকে সে এইসব অসহায় বাচ্চাদের মুক্ত করে তাদের নতুন জীবন দেবে। টিম ভ্যাম্পিরোর কাছ থেকে আবারও অনুপ্রেরণা পায়। সে সিদ্ধান্ত নেয় তার ডিপার্টমেন্ট তাকে সাহায্য না করলেও সে একাই তার মিশন চালিয়ে যাবে। সে তার নিজের কথা স্ত্রীকেও জানায়। টিমের স্ত্রীও তাকে সাপোর্ট দেয় এবং অনুপ্রেরণা দিয়ে বলে যদি তোর ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো রে। টিম তার রিজাইন লেটারটা ফ্যাক্স করে কমিশনারকে পাঠিয়ে দেয়। কমিশনার তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেও টিম তার সিদ্ধান্ত থেকে এক পাও পিছু হটে না। সে তার মিশন কমপ্লিট করবেই। এরপর টিম পাবলো দেলগাদোর কাছে যায় হোটেলের ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু মার্কিন সরকার এই কেসটা থেকে সরে যাওয়ায় পাবলো জানিয়ে দেয় সে আর টিমকে হোটেল বানাতে ইনভেস্ট করবে না। তবুও টিম তাকে চাইল্ড পর্নোগ্রাফি এবং তাদের সেক্সুয়াল অ্যাবিউজের ভয়াবহতা এবং স্ট্যাটিস্টিক্স গুলো বোঝায়, কিন্তু তাতেও পাবলো রাজি হয় না। অবশেষে শূন্য হাতে ফিরে যাওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে পাবলোর গাড়িতে সে রসিওর ফটোটা এবং একটা নোট রেখে যায়। সেটি দেখার পরে অবশেষে পাবলো নিজের সিদ্ধান্ত বদলায় এবং টিমকে সাহায্য করতে ফিরে আসে। টিম, হোর্হে, ভ্যাম্পিরো এবং পাবলো 4 জনের প্ল্যানিং মতো কার্তাহেনাতে সেক্স হোটেল বানানোর কাজ শুরু হয়ে যায়। হোটেলের কিছু ফটো এবং ব্লুপ্রিন্ট ক্যালাকাসের মাধ্যমে কার্তিহুয়ারেস এবং তার সংগঠনের কাছেও পৌঁছায়। প্রচুর ইনকামের সম্ভাবনা দেখে তারা উল্লাসে মেতে ওঠে। এবার ওরা টিমকে পুরোপুরি বিশ্বাস করে ফেলে এবং মিটিং করার প্রস্তাবে রাজি হয়ে যায়। মানে শিকার নিজ ইচ্ছাতেই শিকারীর কাছে ধরা দিতে আসছে আর কি। কলম্বিয়ার বোগোতা শহরে তাদের মিটিং ফিক্সড হয়। টিম জানায় তার হোটেলের ওপেনিং এ তার গেস্টদের মনোরঞ্জনের জন্য এই মুহূর্তে মিনিমাম 50 জন বাচ্চা তো লাগবেই। কার্তিহুয়ারেস তাকে 50টিরও বেশি বাচ্চা দেবার প্রতিশ্রুতি দেয়। তাদের মধ্যে ডিল কনফার্ম হয়ে যায়। এরপর টিমের প্রোগ্রেস দেখে কমিশনার তাকে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে জানায় কলম্বিয়া এম্বাসি টিমকে এই কাজে সাহায্য করবে, পাশাপাশি তাকে আইনি ব্যাকআপও দেওয়া হবে। পরের দিন কলম্বিয়ার একটা পোর্টে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন শয়তানগুলো বাচ্চাদেরকে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই তারা ট্রলারে করে বাচ্চাদের প্রথম চালানটি নিয়ে আসে। কাত্তি এবার তার গ্রুপের আরেক শয়তান ওসোরিও রদ্রিগেজ নামের একজনকেও সঙ্গে নিয়ে এসেছে। মেঘনা চাইতেই পানির মতো অবস্থা। যাই হোক, প্রথম চালানে 30 জনের মতো বাচ্চা ছিল। বাকি বাচ্চাদেরকে নিয়ে দ্বিতীয় আরেকটি ট্রলার আসছিল। তাই টিম তাদেরকে পেমেন্ট পরিশোধ করে দেয় যাতে তাদের কোনো রকম সন্দেহ না হয়। তারা আনন্দে
পার্টিতে মজে ওঠে। কিন্তু হোর্হে টিমের সাথে তখন ছিল না, সে তার দলবল নিয়ে সমুদ্রেই নজরদারি করছিল। তাই টিম আড়ালে গিয়ে তাকে ফোন করে সাবধান করে দেয় যেন হোর্হে এখনই কোনো অ্যাকশন না নেয়, কারণ প্রথম চালানের বাচ্চাগুলোর মাঝে রসিও নেই, তাই মেয়েটা হয়তো দ্বিতীয় চালানের সাথেই থাকবে, সুতরাং তাদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এরই মধ্যে টিম খেয়াল করে ওসোরিও রদ্রিগেজ একটা বাচ্চাকে অনৈতিক কাজ করার জন্য রোমের দিকে নিয়ে যাচ্ছে, তাই সে গিয়ে বাধা দেয়। তাই দুইজনের মাঝে বেশ কথা কাটাকাটিও হয়, এমনকি এক পর্যায়ে ওসোরিও টিমের মুখে মদও ছুঁড়ে মারে। তবুও টিম নিজের রাগ কন্ট্রোল করে চুপ করে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি বিবেচনায় টিম পথ ছেড়ে দেয়, বাচ্চাটিকেও ওসোরিওর হাতে তুলে দেয়। কিছুক্ষণ পরে ট্রলারে করে বাচ্চাদের দ্বিতীয় চালানটাও পোর্টে এসে ফিরে। ঠিক এই সময়ই সুযোগ বুঝে হোর্হে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী তাদের সবার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কোনো রকম আত্মরক্ষার সুযোগ না দিয়েই সবাইকে গ্রেফতার করে। তারা এমন ভাবে ঘটনাটা সাজায় তাতে দেখে মনে হয় টিম, পাবলো, ভ্যাম্পিরোকেও গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারের পর কাত্তি এবং তার সহকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং টিম ও তার দলের হাতকড়া খুলে দেওয়া হয়। হোর্হে বাচ্চাদের খোঁজ নিয়ে এসে টিমকে জানায় তারা মোট 54 জন বাচ্চাকে উদ্ধার করেছে, কিন্তু তাদের মধ্যে রসিও নেই। মিশন সফল হলেও টিমের কাজ তখনও অসম্পূর্ণ থেকে যায়। বাচ্চাগুলো মুক্তি পেয়ে অবশেষে আনন্দ উল্লাসে মেতে ওঠে। তাদের স্বাধীনতার জয়গানে সমুদ্রের খোলা প্রান্তর মুখরিত হয়ে ওঠে, কিন্তু বাচ্চাদের স্বাধীনতার ধ্বনি টিমের মনে একটুও আনন্দের যোগান দিচ্ছিল না। সে রসিওকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে। টিম হোর্হের মাধ্যমে ফুয়েগোকে জিজ্ঞাসাবাদ করায়। ফুয়েগো স্বীকার করে নেয় তারা রসিওকে দ্য স্করপিয়ন নামের এক সন্ত্রাসী নেতার কাছে বিক্রি করে দিয়েছে। ফুয়েগোর কাছে সব ডিটেলস নিয়ে হোর্হে বেরিয়ে এসে টিমকে জানায় এই স্করপিয়ন সাধারণ কোনো লোক না, সে খুব ডেঞ্জারাস। ফুয়েগো রসিওকে গুয়াইতারা নদীর তীরে লোকটার হাতে তুলে দিয়েছিল। নদীটার দক্ষিণের সমস্তটা জুড়েই বিদ্রোহীদের এলাকা, তাই পুরো অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে। সেখানে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী কেউই যেতে পারে না, তাই তাদের পক্ষেও সেখানে রসিওকে উদ্ধার করতে যাওয়া সম্ভব না। কিন্তু টিম জেদ ধরে, সে কোনোভাবেই এই মেয়েটিকে উদ্ধার না করে ফিরবে না। তখন ভ্যাম্পিরো একটা উপায় খুঁজে বের করে। জায়গাটাতে পুলিশ, সেনাবাহিনী যেতে না পারলেও মেডিকেল টিম, অর্থাৎ যারা কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়ার চিকিৎসা করে তারা ঠিকই যেতে পারে। তাই তারা মেডিকেল টিমের বেশ ধরে সেখানে ইজিলি যেতে পারবে। প্ল্যানটা তাদের সবারই খুব পছন্দ হয়। তারা ডাক্তারের পরিচয়পত্র তৈরি করে, টিকা এবং অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট সংগ্রহ করে নতুন মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথমে তারা নদীর কাছাকাছি একটা গ্রামে গিয়ে নিজেদের পরিচিতি তৈরি করে এবং বিদ্রোহীদের এলাকা সম্পর্কে টুকটাক ইনফরমেশন কালেক্ট করে, যাতে তাদের আসল মেডিকেল টিম বলেই মনে হয়। পরের দিন ভোরে হোর্হে টিম এবং ভ্যাম্পিরোকে গুয়াইতারা নদী তীরে নামিয়ে দেয়, যেখানে রসিওকে বিক্রি করা হয়েছিল। প্রোটোকল অনুযায়ী হোর্হের দায়িত্ব এই পর্যন্তই, সে আর সামনে এগোতে পারবে না। হোর্হে তাদের দুজনকে দুটো জিপিএস ট্র্যাকার দেয়, যাতে তাদের গতিবিধি এবং বিপদ সম্পর্কে হোর্হে সিগন্যাল পায়। টিম আর ভ্যাম্পিরো ট্রলারে চড়ে নদীতে নেমে পড়ে। তারা জানে যদি তারা ধরা পড়ে যায় বা কোনো বিপদে পড়ে তাহলে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসবে না। মৃত্যুর সম্ভাবনা নিয়েই তারা একটা ছোট্ট মেয়েকে বাঁচানোর মিশনে নেমে পড়ে। পাহাড়ি সরু নদী, দুপাশে দুর্গম পাহাড়, তার মধ্য দিয়ে তারা এগিয়ে চলছিল। হঠাৎ বিদ্রোহীদের একটা দল তাদের উপর গুলি চালাতে শুরু করে। টিম আত্মসমর্পণের ভঙ্গিতে গুলি না চালাতে অনুরোধ করে। টিম জানায় তারা জাতিসংঘের মেডিকেল টিমের সদস্য। তবুও লোকগুলো তাদের জিম্মি করে তাদের সব জিনিসপত্র তল্লাশি শুরু করে। তল্লাশি করে সন্দেহজনক কিছু না পাওয়াতে তারা টিমকে এলাকার ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু ভ্যাম্পিরোকে সেখানেই রেখে যাওয়া হয়। টিকাগুলো গুছিয়ে নেওয়ার সময়ে টিম ভ্যাম্পিরোকে কানে কানে বলে যদি কোনোভাবে সে ওই এলাকা থেকে বেঁচে ফিরে আসতে পারে তবে ভ্যাম্পিরো যেন পালানোর প্রস্তুতি নিয়ে রাখে। বিদ্রোহীদের দলটা টিমকে গ্রামের ভেতরে নিয়ে যায়। গ্রামে আসার পথে টিম অনেক সাধারণ কর্মজীবী মানুষকেও দেখতে পায়, যাদের চোখে মুখে ভয় আর আতঙ্ক লেপ্টে আছে। বোঝাই যাচ্ছে এরা সবাই এই দলটার কাছে জিম্মি হয়ে আছে। গ্রামে ঢুকে টিমকে সরাসরি দ্য স্করপিয়নের কাছে নিয়ে যাওয়া হয়। স্করপিয়ন টিমকে দেখে বলে তোর সাহস আছে বেটা, যেখানে আমার নাম শুনলেই প্রশাসনের প্যান্ট ভিজে যায় আর তুই একাই এখানে চলে এসেছিস। টিম স্করপিয়নকে পারমিশন লেটারটা দিয়ে বোঝায় বর্তমানে কলেরা মারাত্মক রূপ ধারণ করেছে, আশেপাশের অনেক এলাকাতেই কলেরা ছড়িয়ে পড়েছে, তাই এখানে সে সবাইকে চেক আপ করে দেখতে চায় যদি
কাউকে কলেরা আক্রান্ত পাওয়া যায় তাহলে তাকে সরিয়ে ফেলা হবে, আর এটাই তাদের চিকিৎসার প্রোটোকল। স্করপিয়ন তখন বলে, রাখো তোমার প্রোটোকল, এখানে শুধু আমার প্রোটোকল চলে। স্করপিয়ন পারমিশন লেটারটাতে আগুন ধরিয়ে দিয়ে ইঙ্গিত দেয়, কেউ কলেরায় আক্রান্ত হলে তাকে ডিরেক্ট আমার কাছে নিয়ে আসবা, তাকে আমি এইভাবেই পুড়িয়ে ফেলবো, আর এটাই হলো আমার প্রোটোকল। টিম সহজেই আন্দাজ করে ফেলে এই লোকটা কতটা ডেঞ্জারাস। টিম তার কাজ শুরু করে দেয়। কলেরা রোগী খোঁজার নাম করে সে রোসিওকে খুঁজে বেড়াতে শুরু করে। অবশেষে সে রোসিওকে দেখতে পেয়ে মৃদু স্বরে রোসিওর নাম ধরে ডাক দেয়। রোসিও ফিরে তাকালে টিম তাকে বোঝানোর চেষ্টা করে সে এখানে তাকে উদ্ধার করতে এসেছে। রোসিও কোথায় ঘুমায় টিম জিজ্ঞেস করে, কিন্তু রোসিও কিছু বোঝার আগেই স্করপিয়ন সেখানে চলে আসে এবং সন্দেহ স্বরে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এই মেয়েটি কি কলেরা আক্রান্ত? টিম আমতা আমতা করে জানায়, না, সে একদমই সুস্থ আছে। স্করপিয়ন রোসিওকে টিমের কাছ থেকে সরিয়ে দেয় এবং টিমকে অন্যদিকে কলেরা টেস্ট করাতে পাঠিয়ে দেয়। রাতে লোকজন ঘুমিয়ে পড়লে এবং স্করপিয়ন তার দলবল নিয়ে আড্ডা, গান, ফুর্তিতে মেতে উঠলে সুযোগ পেয়ে টিম তাঁবু এবং ঘরগুলোতে রোসিওকে খুঁজে বেড়াতে শুরু করে। অবশেষে সে একটা ঘরে রোসিওকে খুঁজে পায়। সে রোসিওকে মৃদুস্বরে ডাকতেই বোকা মেয়েটা না বুঝে চিৎকার দিয়ে ওঠে। যদিও টিম তার মুখ চেপে ধরে তাকে বুঝিয়ে সামলে নেয়, কিন্তু ততক্ষণে চিৎকারের আওয়াজ স্করপিয়নের কানেও পৌঁছে গিয়েছে। কি হয়েছে দেখার জন্য স্করপিয়ন সাথে সাথেই উঠে আসে। টিম রোসিওকে এখন কি করতে হবে বুঝিয়ে দিয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। স্করপিয়ন রুমে এসে রোসিওকে জিজ্ঞেস করে সে চেঁচালো কেন। রোসিও জানায় সে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছিল। স্করপিয়ন কামনার স্বরে বলে, কোনো ব্যাপার না, চলো তোমার দুঃস্বপ্ন দূর করে দেই। এরপর সে রোসিওকে কোলে তুলে নিজের লালসা মেটানোর জন্য অন্য রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। রোসিও ভয়ে কুঁকড়ে যায়। আবারও কি তাহলে তার সাথে পাশবিক নির্যাতন চালানো হবে? কিন্তু না, এবার তাকে রক্ষা করার জন্য সাহসী টিম ব্যালার্ড আছে। টিম সুযোগ বুঝে স্করপিয়নকে পেছন থেকে আঘাত করে। তাদের মধ্যে কিছুক্ষণ বেশ ধস্তাধস্তি এবং মারামারি চলে। যদিও স্করপিয়নের দলবল তখনও মাতাল হয়ে গান বাজনায় মেতেছিল, তাই কিছুই টের পায়নি। মারামারির এক পর্যায়ে টিম স্করপিয়নকে ধরাশায়ী করে ফেলে। এরপরে রোসিওকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে স্করপিয়নের একজন গার্ড ঘটনা জেনে যায় এবং নিথর স্করপিয়নকে খুঁজে পায়। ঘটনা বুঝতে পেরে সে দলবল নিয়ে টিমকে ধাওয়া করতে শুরু করে। টিম রোসিওকে নিয়ে নদীতে পৌঁছায় এবং স্করপিয়ন দলেরই একটা ট্রলার নিয়ে পালিয়ে আসে। যতক্ষণে গার্ডেরা বুঝতে পারে ততক্ষণে টিম অনেকটাই এগিয়ে গিয়েছে। নদীর অপর পারে ভ্যাম্পিরো এবং হোর্হে তার জন্য অপেক্ষা করছিল। তারা জিপিএস স্ক্রিনে টিমের ফিরে আসার সিগন্যাল পেয়ে গাড়ি স্টার্ট দিয়ে প্রস্তুত হয়ে যায়। নদীর অপর পারে অর্থাৎ গুয়াইতারাতে নেমে ভ্যাম্পিরো আর হোর্হের সাথে গাড়িতে তারা উঠে পড়ে এবং পালিয়ে যায়। যদিও ততক্ষণে বিদ্রোহীদের দলটাও সেখানে পৌঁছে যায় এবং গুলি চালাতে শুরু করে, তবুও তারা প্রাণ নিয়ে কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। সেফ পজিশনে চলে আসার পরে টিম রোসিওর হাতে সে চেইনটা তুলে দেয়। রোসিওর ঠোঁটে মৃদু হাসি ভেসে ওঠে। সে নিশ্চিন্ত হতে পেরেছে যে তার ভাইও তাহলে উদ্ধার পেয়ে গিয়েছে। ফিরে এসে রোসিওকে হাসপাতালে নেওয়া হয়। রোসিও আর টিম দুজনই অনেকদিন পরে আজ সারা রাত ধরে নিশ্চিন্তে ঘুমায়। সকালে রোসিও চোখ খুলে প্রথমেই তার বাবার মুখখানা দেখে। দীর্ঘদিন পরে আবারও রোসিওর সাথে বাবা আর ভাইয়ের আলিঙ্গনে তিনজনেই ইমোশনাল হয়ে পড়ে। রোসিও বাবা আর মিগেলের সাথে বাড়ি ফিরে যায়। আবারও তার চিরচেনা বিছানায় পুরনো অভ্যাসে তবলা নিয়ে বসে গানের সুর জুড়ে দেয়। এই সুর মুক্তির সুর, এই সুর স্বাধীনতার সুর। সে আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে, নতুন ভবিষ্যতের স্বপ্ন। টিম হোর্হের সাথে কলম্বিয়াতে থেকে যায় উদ্ধার হওয়া অন্য বাচ্চাদের পরিবারকে খুঁজে বের করার জন্য। কলম্বিয়া থেকে ফিরে আসার পূর্বে টিম আর তার দল আরো কয়েকটি অভিযান চালিয়ে 120টিরও বেশি শিশুকে উদ্ধার করে এবং প্রায় 1 ডজনেরও বেশি পাচারকারীকে গ্রেফতার করে। নিজের মিশন শেষ করে তবেই টিম অবশেষে নিজের পরিবারের কাছে ফিরে আসে। সে নিজের এই সফলতার পেছনে সকল ক্রেডিট তার স্ত্রী ক্যাথরিনকে দেয়। টিম স্বীকার করে তার স্ত্রীর অনুপ্রেরণা না থাকলে সে কখনোই এরকম দুঃসাহসিক কাজ করতে পারত না। কলম্বিয়ার অভিযানের টেস্টিমনি নিয়ে টিম ইউএস কংগ্রেস সভাতেও যায় এবং সেখানে একটা আইন পাশ করায় যাতে শিশু পাচার সংক্রান্ত যে কোনো কেসে পৃথিবীর সব দেশ এক হয়ে একে অপরকে কোনো রেস্ট্রিকশন ছাড়াই সহযোগিতা করতে পারে। দর্শক, আপনারা জেনে অবাক হবেন মানুষ পাচার বছরে প্রায় $150 মিলিয়ন ব্যবসা, যা অনেক দেশের মোট রিজার্ভের চেয়েও বেশি। আর এই সব পাচারকৃত মানুষের অধিকাংশকেই আমেরিকাতে পাঠানো হয়, যাদের মধ্যে কয়েক লক্ষই শিশু। চাইল্ড সেক্সের সবচেয়ে বড় উপভোক্তা আমেরিকানরাই।
চাই। তাই সেই অন্ধকার জগতের গল্প প্রকাশ্যে আনাটা মোটেও সহজ ছিল না। অনেক বাধা বিপত্তির পরে অবশেষে এই সিনেমাটি নির্মিত হয়। আর এই সিনেমার গল্পে আপনারা তো অলরেডি কিছুটা আন্দাজ করতেই পেরেছেন সেই অন্ধকার জগৎটা কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু আমরা সবটা কি জানতে পেরেছি? না, অন্ধকার হাতড়ে আমরা সেই জগৎ সম্পর্কে সামান্যই জানতে পেরেছি। এখনো অনেক অজানা ঘটনাই রয়েছে অন্ধকারের আড়ালে। যদি কখনো সুযোগ হয় আবারও অন্ধকার হাতড়ে সেই সব অজানা গল্প বের করে এনে আপনাদের শোনাবো। তাই আমাদের স্টোরিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর হ্যাঁ, নিজের সন্তানদের খেয়াল রাখুন। কখনো যাচাই না করে অন্যের প্রলোভনে পড়ে নিজের শিশুদের বিপদের মুখে ঠেলে দিবেন না। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।